হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। তো একটু আগে আমাদের 10 মিনিট আগে আমাদের আজকের একটা সেশন আমি শেষ করেছি 6, 7, 8 এর সাথে। এখন আসলাম তোমাদের কাছে ক্লাস 9 এবং ক্লাস 10। তো আমরা কথাবার্তা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব। কাজে গেলেই কাজ হবে। আমরা তো বেশ অনেক দিন ধরেই ক্লাস করছি অনলাইনে, সুতরাং এই বিষয়ে আমাদের এখন যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। উই হ্যাভ গট গুড ধারণা মানে কনসেপশন। মোটামুটি এখন আর আমরা নতুন কেউ না। তো ঠিক আছে, এখানে এখন আমি যাদেরকে দেখছি, তোমরা যারা ক্লাসে এসছো কয়জন আমি একটু দেখে নেই। আমরা সরাসরি কাজে চলে যাব, কিন্তু কয়জন আসতো তার আগে একটু দেখে নেই। তোমরা এসছো এখানে বেশ অনেকেই, 18 জন অলরেডি হয়েছ। তো তোমরা যে ধাপে ধাপে আসো এই জিনিসটা ঠিক না, যার কারণে আমাদের ক্লাস বিঘ্নিত হয়। মনে রাখবে, অনলাইন কিন্তু মিনিট না সেকেন্ড হিসাব করে। তোমরা নিশ্চয় দেখবে প্রত্যেকটা ভিডিওর নিচে লেখা থাকে এত মিনিট, এত সেকেন্ড, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড পর্যন্ত এখানে কাউন্ট হয়। তো আমাদের সবাইকে কিন্তু এখানে অ্যালার্ট থাকতে হবে। তুমি যেদিন লেট করে আসবে সেদিন এসে বলতে পারবে না স্যার আমি আগেই এসেছিলাম, এই কথা বলার কোনো সুযোগ নেই। তো এই জন্য আমরা যেন কেউ লেট না করি, সময় মতো সবাই চলে আসবো। এটাই কথা, সবচেয়ে বড় কথা এটাই, আমরা সময় মতো চলে আসবো। তো চলে আসো, আমরা আজকের কাজে হাত দিয়ে দিই। হ্যাঁ, আজকের কাজে আমরা হাত দিয়ে দিই, দেখা যাক আজকের কাজটা আমাদের কেমন হয়। তো যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাফার রহমান সালাম দিয়েছে, মোহাম্মদ খালেক হ্যালো স্যার, ইয়েস স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ফারহান রহমান আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। তোমাদের সালাম পেতে বেশ ভালো লাগে। সালাম একটা দোয়া, আসসালামু আলাইকুম। এখানে প্রথমে আল আসছে, ইংলিশে আমরা বলি এটাকে আর্টিকেল দা। সালাম মানে পিস, শান্তি। হ্যাঁ, আমি একটু এটা বিষয়টা একটু ব্যাখ্যা করি, তাতে তোমাদের ভালো লাগবে। এই কাছে এসে ব্যাখ্যা করি। আমরা যে বলি আসসালামু আলাইকুম, এটা একটু আমি ব্যাখ্যা করছি। প্রথমে আল হচ্ছে আমাদের ইংলিশে আর্টিকেল দা। সালাম এটা হচ্ছে পিস, শান্তি। তাহলে আসসালাম মানে দা পিস। আলা মিন্স আপন, উপরে। কুম মানে আপনি, তুমি। সো আসসালামু আলাইকুম মিন্স পিস বি আপন ইউ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অনেক বড় মাপের একটা দোয়া, অনেক বড় দোয়া। আমরা কথা এমনি বলি ঠিকই, কিন্তু এটার ইম্পর্টেন্স হয়তো আমরা সবসময় বুঝি না। এটা একটা বিশাল বড় দোয়া, ঠিক আছে? তো আমরা আসো এখন আজকের কাজে চলে যাই, ওদিকটায় আর সময় না দেই। এই আসো, এখানে আমরা কাজে চলে যাই। তোমার জন্য আমি কাজ সাজিয়ে রেখেছি। একটা কথা একটু বলে রাখি, যে প্রথমেই বলি গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো রিপিট করব না, কিন্তু একটু সামান্য কথা বলবো। গত ক্লাসে একটা কথা মনে হয় আমার একটু ঘাটতি ছিল, যার কারণে আমি ক্লাসের শেষ প্রান্তে এসে দেখেছি কোন শিক্ষার্থীর একটু বুঝতে কষ্ট হয়েছে। আমাদের শিক্ষার্থীদের একটা, আমি বলবো এটা একটা রোগ বা ডিজিজ। আইএনজি দেখলেই মনে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আইএনজি দেখলেই কন্টিনিউয়াস টেন্স, এই ধারণাটা মাথা থেকে সরিয়ে দাও। সকল আইএনজি কোনো কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকে, তার অর্থ এই নয় যেখানেই আইএনজি আছে সেখানেই কন্টিনিউয়াস টেন্স হবে, বিষয়টা এরকম না। আমি একটু যদি এমনি করে একটু রসিকতা করে যদি বলি, আমরা সকল মেয়েকে মানুষ বলতে পারি। সকল মেয়ে কিন্তু মানুষ, কিন্তু সকল মানুষ মেয়ে না। একটা মানুষ দেখলেই তুমি তাকে মেয়ে বলতে পারো না, কিন্তু সকল মেয়ে তো মানুষ, ঠিক আছে? ঠিক এরকম সকল কন্টিনিউয়াস টেন্স আইএনজি থাকবে, কিন্তু কোথাও আইএনজি দেখলেই তোমার মাথায় যে কন্টিনিউয়াস টেন্স, গত ক্লাসে আমি যেটা লক্ষ্য করেছি, অনেকের মাথায় সেটা লক্ষ্য করেছি, আইএনজি দেখেই বলতেছে কন্টিনিউয়াস টেন্স। এবং যার কারণে তার মাথায় এই ডিস্টারবেন্সটা, এই সমস্যাটা থাকার কারণে
সে কিন্তু আমার মূল লেকচারটা বুঝতে তার মাথায় কাজ করছিল না, ডিস্টার্ব হচ্ছিল। তো এই জন্য ক্লাসের শুরুতেই আমি তোমাদের মাথায় একটা কথা ঢুকিয়ে দিই, আইএনজি দেখলেই কন্টিনিউয়াস টেন্স বলবে না। কন্টিনিউয়াস টেন্স হতে হলে তার আগে এম ইজ আর লাগে, ওয়াজ ওয়ার লাগে, বা আরো কিছু লাগে অন্যান্য টেন্সের মধ্যে, সেদিকটা আজকে আমি যাচ্ছি না। বরং আমি গত ক্লাসে যে কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, এই যে আইএনজি, গোয়িং, টেকিং, কাটিং, কামিং, এই সমস্ত শব্দগুলো আইএনজি যুক্ত শব্দ। এই শব্দগুলো দেখে তুমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কিছুই মনে করবে না। এরা কোনো টেন্সের ওয়ার্ড না, এরা টেন্স প্রকাশ করে না। টেন্স প্রকাশ করার জন্য এদের আগে ইজ লাগবে, অথবা এম লাগবে, অথবা ধরো ওয়াজ লাগবে, কিছু না কিছু একটা লাগবে টেন্স প্রকাশ করতে হলে। যখন এম ইজ আর ওয়াজ আর এগুলো থাকবে না, তখন তুমি বুঝতে হবে যে এরা কোনো টেন্স প্রকাশ করছে না। একইভাবে যেটা আমরা পড়েছি, যাদের আগে টু থাকে, টু গো, টু টেক, টু কাট, এগুলো দিয়েও কোনো টেন্স প্রকাশ করবে না। খুব পরিষ্কার করবো লাগে, মানে আমি রিপিট করছি কথাটা, টেন্স বোঝানোর জন্য ভার্ব চাই, ভার্ব ছাড়া টেন্স হয় না। কিন্তু সকল ভার্ব টেন্স প্রকাশ করে না। কিছু কিছু ভার্ব আছে টেন্স প্রকাশ করে, আবার কিছু কিছু ভার্ব আছে টেন্স প্রকাশ করে না। যেমন গোয়িং একটা ভার্ব, ঠিক আছে, এটা টেন্স প্রকাশ করে না। কিন্তু গো এটা টেন্স প্রকাশ করে, এটা প্রেজেন্ট টেন্স। গোজ এটা টেন্স প্রকাশ করে, এটাও প্রেজেন্ট টেন্স। ওয়েন্ট এটা টেন্স প্রকাশ করে, এটা পাস্ট টেন্স। আমরা পাস্ট টেন্সের জন্য শর্টে করে পিটি লিখতে পারি, প্রেজেন্ট টেন্সের জন্য আমরা পিআরই লিখতে পারি। তাহলে ভার্বের রূপগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি আইএনজি একটা বসিয়ে দিলে, আইএনজি হঠাৎ করে এমনি আমি বসিয়ে দিলাম, এত সুযোগ নেই আমার। আইএনজি বসালে এক ব্যাপার, না বসালে আরেক ব্যাপার, ঠিক আছে। আর এই যে গন, আমি জানি তোমরা এটাকে অনেকে শর্টকাটে বলে থাকো, থার্ড ফর্ম বলো, কেউ পিপি বলে। পিপি মানে পাস্ট পার্টিসিপল। মনে রাখবে এটার নাম পাস্ট পার্টিসিপল, এটা টেন্স না। এই গন দিয়ে কোনো টেন্স বোঝাবে না। গনের আগে যদি হ্যাজ থাকে, হ্যাজ গন, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবে। এর আগে হ্যাড থাকলে হ্যাড গন, পাস্ট পারফেক্ট টেন্স বোঝাবে। শুধু গন শব্দটা দেখে এটার নাম পাস্ট পার্টিসিপল। আমি রিপিট করছি কথাটা, হয়তো তারা হয়ে যাচ্ছে আমার। ধরো টেন্সের প্রকারভেদ যদি আমি ভাগ করি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো টেন্সের যে ভাগগুলো আছে, এই ভাগগুলোর ভিতরে কিন্তু পাস্ট পার্টিসিপল নামে কোনো ভাগ নাই। হ্যাঁ, তার মানে যারা পাস্ট পার্টিসিপল, যে টেকেন, এটা পাস্ট পার্টিসিপল, এটা কোনো টেন্স প্রকাশ করে না। কিন্তু টুক দিলে আমি বুঝবো এটা পাস্ট টেন্স। টেক্স দিলে আমি বুঝবো এটা প্রেজেন্ট টেন্স এস যুক্ত। প্রেজেন্ট টেন্সে মাঝে মধ্যে এস থাকে, মাঝে মধ্যে থাকে না। এই টেকটাও প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো এখানে তো বেশ চমৎকার কাহিনী। কাট এটা প্রেজেন্ট টেন্স, এই কাটসও প্রেজেন্ট টেন্স। এটাকে পাস্ট টেন্স লিখলেও আমরা কাট লিখবো। আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা তিনটা চেয়ারে একই, কাট কাট কাট, এরকম আরো ভার্ব আছে তোমরা জানো। বাট যখন আমি আইএনজি বসাবো, কাটিং, তখন এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিছুই না। তাহলে আমি কথাটা, গত ক্লাসের কথা ছিল এগুলো, আমি একটু রিপিট করছি, তোমাদের একটু কাছে আসি। আমি একটু কাছে এসে, একদম কাছে এসে বলি, তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো বাবারা। আমাদের লেখাপড়ার মধ্যে অনেকগুলো সমস্যা আছে। টেন্স পড়তে গিয়ে আমরা অনেক সময় স্ট্রাকচারটা পড়তে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যায়। ভুল ভ্রান্তি হয় না, কিন্তু আমরা পড়ি একটা, সেটাকে আরেকটা মনে করে বসি। আমাদের শিক্ষার্থীদের ত্রুটিটা হয়েছে। তোমাদের মাথার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নাও, যখন তুমি আইএনজি দেখবা, আইএনজি দেখলেই তুমি মাথায় যেন না কাজ করে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এমনটি ভাববে না। এটা আইএনজি। এটা কোথাও কোথাও জিরান্ড হয়। গত ক্লাসে একটা মেয়ে উল্লেখ করেছিল, তোমাদের মনে আছে, জিরান্ড হয় কোথাও কোথাও। এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, এটা নাউন হতে পারে, এটা অনেক কিছু হয়। আইএনজি যুক্ত ভার্বগুলো টেন্স প্রকাশ করে না। আর কোনো ভার্বের আগে টু থাকলে এটাও টেন্স প্রকাশ করে না।
এই কথাটা অত্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল রাখবে, তারপরে আমরা আজকের অন্যান্য কাজে যেতে পারবো। তো আসো আমরা আজকে অন্য কাজে যাই। একটা সাদা পেজ খুলে নেই। তার আগে একটু দেখি তোমাদের কি অবস্থা। তোমরা নিজেদের মধ্যে স্যার এটা অল টাইম, হ্যাঁ এটা অল টাইম চলবে, শুধুমাত্র আমরা যা পড়ছি তা না। হাসিবুর রহমান স্যার, প্রিন্সিপাল স্যার ধন্যবাদ জানিয়েছেন। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ স্যার। আচ্ছা, তো তোমরা সবসময় খেয়াল রাখবে যে তোমরা এই যে কথাটা আজকে আমি বললাম এটা সব সময়ের জন্য একই রকম, সব সময়ের জন্য একই রকম। পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কথা বলছি। আই এম নট টকিং অ্যাবাউট ওয়ান পার্টিকুলার পয়েন্ট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর সামথিং লাইক দিস। এরকম পার্টিকুলার কোনো পয়েন্ট নিয়ে আমি কথা বলছি না, আমি পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি। তো আসো আজকে আমরা যা পড়বো এখন সেদিকটাই চলে যাই। তোমরা আমার সাথে সাথে লেখা শুরু করো, কাগজে লেখো, তোমরা লিখলে তোমাদের সুবিধা হবে। আমি মুখে বলি এবার স্ক্রিনে লিখি। সিম্পল কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে? তো আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, তারপরে সেন্টেন্সগুলো তোমরা কপি করতে পারো, কপি করলে সুবিধা, বা কপি করলেই ভালো। গতকাল যে টাইপের সেন্টেন্স দিছিলাম, আই নো হাউ টু মেক টি, তারপরে ধরো ডু অ্যাজ আই টেল ইউ, BCAUSE, because of WORKING, working, HARD, hard, because of working hard, she GREW TIRED, tired, বানানটা ভুল হয়েছে, TIRED, tired, she grew tired। তারপরে 4 নম্বর লেখো, my father and some relatives are present here, ঠিক আছে? এই 4টা সেন্টেন্স আমি লিখেছি। তোমরা এই সেন্টেন্সগুলো একটু দেখে কাজ হচ্ছে, একটু আগে যে কথাগুলো বলছিলাম আরেকবার দেখিয়ে দিই। যেগুলোতে আইএনজি থাকে এগুলো কিন্তু টেন্সের ওয়ার্ড না, যেগুলোতে টু থাকে এগুলো টেন্সের ওয়ার্ড না। তোমরা 1 নম্বর সেন্টেন্সে কয়টা টেন্সের ওয়ার্ড আছে সেটা একটু খুঁজে বের করে দাও আমাকে। আমি আরেকটা সেন্টেন্স দিই, she finished it, TRYING, trying, HARD, trying hard। এই 1 2 3 4 5 এই 5টা সেন্টেন্সে 1 নম্বরে কোনটা টেন্স ওয়ার্ড সেই ওয়ার্ডটা লিখে দেবা, কথা বুঝবে কিন্তু। 1 নম্বরে টেন্স ওয়ার্ড কোনটা ওয়ার্ডটা লিখে দিবা, পুরো সেন্টেন্স লিখতে হবে না। স্যার বুঝতেছি না, সাদেক বকুল, আচ্ছা বুঝতেছো না মানে কি তোমার কি সাউন্ড পরিষ্কার না নাকি অন্য কিছু? একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো, এই বুঝতে পারবে ইনশাআল্লাহ। আফরোজা চৌধুরী 1 লিখেছ, মানে একটা টেন্স ওয়ার্ড বলতে চাচ্ছ। তোমরা একটু লেখা স্টপ করো, লেখা স্টপ করে আমি কি বলতে চাচ্ছি সেটা শোনো। 1 নম্বরে তো অনেকগুলো শব্দ আছে, আই আছে, নো আছে, হাউ আছে, টু আছে, মেক আছে। কোনটা যে ভার্ব, সরি কোন ভার্বটা দিয়ে টেন্স বোঝাচ্ছে সে ভার্বটা লিখে দাও, 1টা 2টা লিখবা না। যেমন একজনে লিখেছে, সায়রা লিখেছে নো, নোকে সে ভার্ব ওয়ার্ড বলছে। স্যার আপনি সব সময় বলতেন স্কুলে লেখা শেষ হলে প্যান বন্ধ করো, এখন তো সেই স্কুলের সুযোগ তো এখানে নেই। হ্যাঁ 1 নম্বরে নো, বেশ চমৎকার, 1 নম্বরে আনসার অনেকেই দিয়েছো। 1 নম্বরে যদি আরো কোনো টেন্সের ওয়ার্ড থাকে সেটা লিখবা। এবার 2 নম্বর লেখো, 2 নম্বর। 1 নম্বর লিখেছো অনেকেই, 1 নম্বর আর লিখতে হবে না, 1 নম্বর লিখতে হবে না, 2 নম্বর লিখো। 2 নম্বরটা লিখো, স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিউ? গ্রিউ শব্দের অর্থটা একটু পরে আমি আলোচনা করতে গিয়ে তোমাকে বলবো, ধন্যবাদ।
তো তোমরা এই যে এই একজন লিখেছে 2 নম্বরে ডু এবং টেল, 2 নম্বরে সে দুটো পেয়েছে, একটা পেয়েছে ডু আর একটা পেয়েছে টেল। গুড, 2 নম্বরটা লেখা এখন সবাই 2, 3, 4 সবগুলো লিখতে হবে। তো যে যেটা পারো সেটাই লেখো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বাধ্য করছি না। তবে 1 নম্বর আর লিখতে হবে না, 1 নম্বর অনেকেই লিখেছো, 1 নম্বর আর লিখতে হবে না। হ্যাঁ, 2 নম্বরে ডু এবং টেল। আর সাবিহা বিনতে মুস্তাফা লিখেছে টেল 2 নম্বরের জন্য, আফরোজা চৌধুরী লিখেছে টেল, মোহাম্মদ খালেক 2 নম্বর লিখেছে আই তো সাবজেক্ট, তুমি ভুল করছো। বাবু রাহানা লিখেছে টেল, সাদেক বকুল ডু এবং টেল। এই যে তুমি এখন বুঝতে পারছো, টেল, ডু এবং টেল। আচ্ছা ঠিক আছে, এবার 3 নম্বরে যাও, 3, 4-এ যাও, 2 নম্বরে লিখতে হবে না, 3, 4। 3 নম্বরে লিখেছে একজন গ্রিও লিখেছে, 2 নম্বরে অ্যাজ লিখেছে আর টেল লিখেছে। অ্যাজ নিয়ে একটু কথা আছে, আমি একটু পরে বলবো। জান্নাত জেসমিন শান্তি 3 নম্বর লিখেছে টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আসছি একটু পরে। 4 নম্বরে রিলেটিভ জাহিদ খান লিখেছ রিলেটিভ। না, রিলেটিভ মানে তো আত্মীয় স্বজন। হ্যাঁ, রিলেটিভ কোনো ভার্ব না, রিলেটিভের সাথে একটা অ্যাজ দিলে ভালো হবে, আমি একটু ভুল করেছি এখানে। রিলেটিভস এটা কোনো ভার্ব না, হ্যাঁ এটা একটা নাউন ওয়ার্ড। সামিহা মনে হয় সবগুলো লিখেছে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স লিখেছো, সেজন্য ধন্যবাদ, কিন্তু আমি ভার্বগুলো চাচ্ছি। সাবিহা ফিনিশড লিখেছে 5 নম্বরে, ফিনিশড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক চমৎকার কাজ করেছো, তোমাদেরকে যথেষ্ট ধন্যবাদ। আর লিখেছো কত নম্বরের জন্য, এটা 4 নম্বরে আর লিখেছো। ওকে, নাইস। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। যেমন ফাতেমা নো টেল গ্রো আর 4টা লিখেছে। তো 5 নম্বরে ফিনিশড। আচ্ছা ঠিক আছে, আমি আর টেক্সট এখন দেখছি না, ঠিক আছে, এবার আমি কাজে চলে আসি। আমি আর টেক্সট দেখছি না, আমি এখন কাজে চলে আসি। টেক্সট আর করতে হবে না, স্টপ রাইটিং টেক্সট। ওকে, এই মুজাম্মেল হক 1 নম্বর লিখেছে নো এবং মেক, 2 নম্বর লিখেছে ডু এবং টেল। আর তো গেল এই। আচ্ছা ঠিক আছে, নাও স্টপ রাইটিং টেক্সট। ঠিক আছে, টেক্সট করা বন্ধ করে দাও। এবার আমি কাজে আসি। আসো, আবার আমার সাথে সাথে তোমরা আসো। এখানে দেখো, এটা একটা ভার্ব, মেক একটা ভার্ব, এটা কিন্তু ভার্ব। নো আর একটা ভার্ব, কিন্তু এই ভার্বটার আগে টু থাকার কারণে একটু আগে আমি যেমনটি করে এখানে বলছিলাম, এই যে টু গো, টু টেক, টু কাট, টু কাম, একইভাবে টু মেক এটা ভার্ব, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কোনো টেন্স প্রকাশ করছে না এবং এটা কোনো সাবজেক্ট নাই। এটা একটা মাত্র ভার্ব, টেন্সের ওয়ার্ড একটা মাত্র, টেন্সের ওয়ার্ড আর একটা সাবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে টেন্সের ওয়ার্ড। এই জন্য এই সেন্টেন্সটা হবে সিম্পল সেন্টেন্স। এই জন্য এই সেন্টেন্সটা হবে সিম্পল সেন্টেন্স। তো আমি এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি যে সেন্টেন্স অনেক লম্বা হতে পারে, অনেক ছোট হতে পারে। আমরা অত লম্বা ছোট দেখবো না, আমরা খুঁজে খুঁজে বের করবো টেন্সের ওয়ার্ড কোথায় কোথায় আছে। যেটা যেটা টেন্সের ওয়ার্ড সেটা আমরা কাউন্ট করব। তো টেন্সের ওয়ার্ড মাত্র একটা, নো, এটা টেন্সের ওয়ার্ড না, একটা মাত্র টেন্সের ওয়ার্ডের কারণে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। 2 নম্বরে তোমরা বেশ অনেকে শুদ্ধ অ্যান্সার দিয়েছো। টেল এটা একটা টেন্সের ওয়ার্ড, এটা প্রেজেন্ট টেন্স। ডু এটাও একটা টেন্সের ওয়ার্ড, এটা আরেকটা প্রেজেন্ট টেন্স। তাহলে এই 2 নম্বর সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে না, হয় এটা কমপ্লেক্স হবে, না হয় কম্পাউন্ড হবে। সে বিষয়টা আজকে আমরা জানবো, কমপ্লেক্স হবে নাকি কম্পাউন্ড হবে। আমি একটু পরে বলি। 3 নম্বরে আসো। 3 নম্বরে একটা মাত্র টেন্সের ওয়ার্ড গ্রিউ, আর কোনো টেন্সের ওয়ার্ড এখানে নেই। এটার সাথে আইএনজি যুক্ত থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স কিছুই প্রকাশ করছে না, ঠিক আছে। তাহলে একটা মাত্র টেন্সের ওয়ার্ড গ্রিউ, সুতরাং এটাও একটা সিম্পল সেন্টেন্স। টেন্সের ওয়ার্ড একটা থাকলে সে হবে সিম্পল সেন্টেন্স। তা আমাদের এক শিক্ষার্থী জানতে চেয়েছিল গ্রিউ অর্থ কি, তা আমি ওর জন্য একটু বলি। GROW গ্রো, হ্যাঁ,
এটার পাস্ট টেন্স হচ্ছে GREW, গ্রিও, GROWN, গ্রোন, গ্রো, গ্রিও, গ্রোন। এটা বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করি। গ্রো মানে ফসল জন্মানো, উই গ্রো রাইস ইন দ্য ফিল্ড, ফার্মার্স গ্রো রাইস, ফার্মার্স গ্রো ভেজিটেবলস। গ্রো মানে জন্মানো, পাস্ট টেন্স গ্রিও। এটা যেমন একটা অর্থ, আরেকটা অর্থ এরকম হয় কারোর অবস্থার পরিবর্তন। টায়ার্ড, টায়ার্ড হচ্ছে ক্লান্ত, তাহলে সে ক্লান্ত জন্মিয়েছে, বিষয়টা এরকম না, সে গ্রিও টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছিল। হ্যাঁ, তো গ্রো এখানে কারোর দৈহিক অবস্থা ক্লান্ত বা হ্যাপি, বা কেউ রাগান্বিত হয়ে গেলে, দ্য পারসন গ্রিউ অ্যাংরি, রাগ হয়ে গেলে, তখন আমরা এগুলো ব্যবহার করি। আর এমনি গ্রো শব্দের আসল অর্থ হচ্ছে ফসল জন্মানো, গাছপালা জন্মানো ইত্যাদি। ঠিক আছে, তো এটা সিম্পল সেন্টেন্স হলো। 2 নম্বরটার কথা আমরা পরে আসছি। এবার 4 নম্বরটাতে, 4 নম্বরটাতে রিলেটিভস যে লিখেছ, সে তো আশা করি আপনারা বুঝতে পেরেছ, এটা আত্মীয় স্বজন বোঝায়, এটা কোনো ভার্ব না। ঠিক আছে, সেখানে ভার্বের অর্থ শুধু একটা আর, এটা প্রেজেন্ট টেন্স। এই আর এর সাবজেক্ট কোনটা? এই পুরোটাই সাবজেক্ট। মাই ফাদার অ্যান্ড সাম রিলেটিভস, আমার আব্বু এবং কয়েকজন আত্মীয় স্বজন, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, সাথে আর, তারপরে বাকি কথা যা আছে তা। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাও আমাদের সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এবার শেষে আসো, দেখো এই যে ফিনিশড, এটা একটা পাস্ট টেন্স। হ্যাঁ, আর তো কোনো ভার্ব টেন্সের ওয়ার্ড নাই, এই ট্রাই শব্দের সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং এটা কোনো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিছু বোঝাবে না, তাহলে এটা টেন্সের ওয়ার্ড না। তাহলে শুধু ফিনিশড, এটা একাই একটা টেন্সের ওয়ার্ড, সো এটাও সিম্পল সেন্টেন্স। আশা করি একটু পরিষ্কার। এবার আসো এই যে এটা ডু অ্যাজ আই টেল ইউ, তো এটার জন্য আমি একটু বলবো, আরো দুইটা লিখি তারপর বলি। এটা তো সিম্পল না, যেহেতু দুইটা টেন্সের ওয়ার্ড আছে, টেল এবং ডু, দুইটা টেন্সের ওয়ার্ড আছে, তো এটা একটু পরে বলি। আরো কয়েকটা সেন্টেন্স একটু লিখতে হবে বোঝানোর জন্য। ধরো, উই স্টে at home when it is corona period। ঠিক আছে, একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স লিখি, it is corona period period and we stay stay at হোম। এই 6 এবং 7 এই দুটো সেন্টেন্স আমরা একটু জাজ করি। এখানে এটা একটা টেন্সের ওয়ার্ড, স্টে, ভিতরে থাকা, ঘরে থাকা। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আগে একটু দেখে আসি, তোমরা আবার নিজেদের মধ্যে কোনো আলোচনা শুরু করে দাওনি তো? চমৎকার। হ্যাঁ, তোমরা নিজেদের মধ্যে কেউ আলোচনা শুরু করেছো। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স? এক্ষুনি বলবো বাবা, আমি এক্ষুনি আসছি, একটু ধৈর্য ধারণ করো। স্যার বারবার ভুলে যাই। হ্যাঁ ঠিক আছে, শুনতে শুনতে মনে পড়বে। স্যার ক্যান ইউ লিসেন টু মি? হ্যাঁ, আমি তোমাকে তো শুনতে পাচ্ছি না, তোমার লেখা দেখতে পাচ্ছি, হয়তো তুমি বারবার এটা সেটা লিখেছো। আইএনজি ভার্ব না, হ্যাঁ আইএনজি যুক্তটা ভার্ব। আমি ভার্ব না এ কথা বলিনি, এটা ভার্ব, কিন্তু এটা টেন্স প্রকাশ করে না। ট্রাইং, TRYING, ট্রাইং শব্দটা লিখেছো, যে এটা একটা ভার্ব, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে টেন্স বোঝায় না। সকল ভার্ব দিয়ে টেন্স বোঝায় না, যাদের গায়ে আইএনজি থাকলে তারা টেন্স বোঝাবে না, এই কথাটা বলতে চেয়েছি। তোমরা নিজেদের মধ্যে কেউ আলোচনা শুরু করো নাই অন্যদিনের মতো, সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো আই এম সূচনা ফ্রম প্রোটন শাখা, তোমাকে ওয়েলকাম। আই ক্যান অল উইদাউট 2 নাম্বার, 2 নাম্বার ছাড়া বাকি সব পেরেছি, তোমাদেরকে যথেষ্ট ধন্যবাদ। আসো এবার এখানে দেখি, এই 6 নাম্বার, এই একটা টেন্সের ওয়ার্ড স্টে, এটা সাবজেক্ট হচ্ছে উই। প্রত্যেকটা টেন্সের ওয়ার্ডের একটা করে সাবজেক্ট থাকবে, কিন্তু বি কেয়ারফুল। এটা আরেকটা টেন্সের ওয়ার্ড ইজ, এম, ইজ, আর, ওয়াজ, আর, দি অক্সিলারি ভার্বস যেগুলো আছে সেগুলো সব কিন্তু টেন্স বোঝায়, এটা সব টেন্সের ওয়ার্ড। ইজ, এটা সাবজেক্ট হচ্ছে ইট। তাহলে এখানে দুইটা সেট আছে, একটা সেট হচ্ছে উই স্টে, আর একটা সেট হচ্ছে ইট ইজ। 7 নম্বরে এসে দেখো, এখানেও দুইটা সেট আছে,
আমি একই রকম রেখেছি, ইট ইজ এবং উই স্টে। তাহলে 6 আর 7 একই রকম। এখানে 6 নম্বরে দুইটা টেন্সের ওয়ার্ড স্টে এবং ইজ, 7 নম্বরে দুইটা টেন্সের ওয়ার্ড স্টে এবং ইজ, সাবজেক্টে একটা একটা করে আছে। তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা হবে কমপ্লেক্স, একটা হবে কম্পাউন্ড। তো কোনটা কমপ্লেক্স হবে কোনটা কম্পাউন্ড হবে এইক্ষণ সেটা আমি বলছি, সেটা ঠিক করতে হবে। বাড়তি একটা কথা বলে, আমরা কানেক্টরস বলি, লিঙ্কিং ওয়ার্ডও বলি, আমি লিঙ্কিং ওয়ার্ড বলি বেশিরভাগ, জিনিসটা লিখতে সহজ হয়। এখানে আছে হোয়েন, এখানে আছে অ্যান্ড। এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো দেখে ঠিক করতে হবে এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্য শুধুমাত্র লিঙ্কিং ওয়ার্ডে। তো সেজন্য আমি টেস্ট করি এখন তোমার জন্য একটা জিনিস এখানে তৈরি করে ফেলি, তোমরা একটু খেয়াল করো, দেখো। আমি দিচ্ছি, তোমরা একটা কাগজ অবশ্য নিতে হবে না, তোমরা কপি করে নিলে হবে। তোমরা ওই যে স্ক্রিনশট নিলেই হবে, তোমার তো এখন অনেক সুবিধা। কষ্ট করে আমরা লিখবো আর তোমরা স্ক্রিনশট নিবে, এবং সবচেয়ে কষ্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে সেগুলো তোমরা কি করো না, পড়ো না, নিয়ে রেখে দাও, এটাই সবচেয়ে বেশি কষ্ট। কমপ্লেক্সের ক্ষেত্রে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি আমি সেগুলো দিচ্ছি নিচে লিস্টে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে ইউএনডি, কম্পাউন্ডের ক্ষেত্রে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমি নিচে দিচ্ছি। টিচারকে একটু সরিয়ে রাখি, টিচার তো ডিস্টার্ব করছে। কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে যে লিঙ্কিং ওয়ার্ড আছে, লিঙ্কিং ওয়ার্ড মানে কানেক্টরস, এগুলো বেসিক্যালি, ঠিক আছে। তো এগুলো আমি একটু টিচারকে একটু ছোট করে রাখি, বরং ছোট করে টিচার এদিকে থাকুক। হায় হায়, আচ্ছা থাক। এই আমরা কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, যেমন ধরো অ্যাজ, সিন্স, বিকজ, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে এই টাইপের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করি। আর কম্পাউন্ড সেন্টেন্সের জন্য লিঙ্কিং ওয়ার্ড গুলো হচ্ছে অ্যান্ড। এটা একটা স্টাইল, এখানে বেশ কয়েকটা স্টাইল আছে। আবার কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করি আমরা দো, অলদো। কম্পাউন্ড সেন্টেন্স আমরা লিঙ্কিং ওয়ার্ড করি তখন ব্যবহার করি বাট। আচ্ছা, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে ধরো আমরা হোয়েন ব্যবহার করি, তখন কম্পাউন্ড সেন্টেন্স আমরা ব্যবহার করি অ্যান্ড। কমপ্লেক্সে ধরো আমরা ইফ ব্যবহার করি, হ্যাঁ, তখন কম্পাউন্ডে ব্যবহার করি আমরা অ্যান্ড। কমপ্লেক্সে যখন আমরা আনলেস ব্যবহার করব, আনলেস মানে ইফের সাথে নট, ইফের সাথে নট, এটাকে আনলেস বলে। আমি একটু পরে বিষয়টা ব্যাখ্যা করছি। তখন আমরা এখানে ব্যবহার করি অর। এই যে ইফের সাথে নট, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি, তোমরা আতঙ্কিত হয়েও না। তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড থাকে সো দ্যাট, হ্যাঁ, তখন আমরা এখানে এসে ব্যবহার করি অ্যান্ড। আরো আছে, তো আমি এই আরেকটা লিখে দিই। তবে এখানে একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে এই চার্ট দিয়ে কিন্তু আমি পুরাটা তোমাদেরকে ক্যাপচার করিয়ে দিতে পারবো না। তোমরা জানো এটা পুরো ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে টানাটানি করে, অনেক কথাবার্তা আছে, কিন্তু শুরুতে এই চার্ট আমাদেরকে প্রচুর হেল্প করে। আর 9-10 লেভেলে মোটামুটি ভাবে চার্ট, এমনকি ইন্টার লেভেলেও এই চার্ট থেকেই এসে যায়, পরীক্ষায় প্রায় বেশিরভাগ চলে আসে। তো আরেকটা একটু দেই, ধরো এখন যদি হয় আরেকটা আছে সো ডট ডট দ্যাট, হ্যাঁ, সো ডট ডট দ্যাট, এটার জন্য কিন্তু আমরা ব্যবহার করি অ্যান্ড। ভাগবাটারও আছে, আমি একটু পরে বিষয়টা আরো খোলসা করব। তো আমি আপাতত যা লিখেছি তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নাও,
টাস করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সিটা একটু ক্যাপিটাল করে দিই। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমার এই জিনিসটা কাজে লাগবে, আজকের ক্লাসে যেমন কাজে লাগবে সব সময়ের জন্য কাজে লাগবে। ঠিক আছে? তো আশা করি নিয়েছি স্ক্রিনশট। এখন আসো আমরা যেখানে ছিলাম, এই হলো কথা। তাহলে এখানের মধ্যে একটা সাবজেক্ট একটা টেন্সর ওয়ার্ড, আর একটা সাবজেক্ট আর একটা টেন্সর ওয়ার্ড দেখে আমরা বুঝলাম এটা সিম্পল না। এখানেও একটা সাবজেক্ট একটা টেন্সর ওয়ার্ড, আর একটা সাবজেক্ট আর একটা টেন্সর ওয়ার্ড, এটা দেখে বুঝলাম এটাও সিম্পল না। তাহলে 6 নম্বর এবং 7 নম্বরের কোনোটাই সিম্পল না। তাহলে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড কি করে বুঝবো? এখানে আছে হোয়েন, এখানে আছে অ্যান্ড, এইটা দেখে ঠিক করতে হবে যে 6 নম্বরটা হচ্ছে কমপ্লেক্স, 7 নম্বরটা হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে? 6 নম্বরটা কমপ্লেক্স, 7 নম্বরটা কম্পাউন্ড। আমি লিখে দিই কমপ্লেক্স সিপি, আমি শর্ট করে লিখি সিপিএক্স কমপ্লেক্স, আর এটার জন্য শর্টে লিখি সিপিডি। হ্যাঁ, কম্পাউন্ড, সিপিডি কম্পাউন্ড বোঝাচ্ছি, এই যে অ্যান্ড এর কারণে, আর এটা হোয়েন এর কারণে। ঠিক আছে? কথা পরিষ্কার আশা করি। আচ্ছা, এবার আসো ওই যে 2 নম্বরটা। 2 নম্বরটা এখানে টেন্সর ওয়ার্ড হচ্ছে টেল আর একটা ডু। তাহলে বোঝা গেল 2 নম্বর সেন্টেন্সটা সিম্পল না। পরিষ্কার কথা, দুইটা টেন্স ওয়ার্ড থাকলে কোনো অবস্থাতেই সে সিম্পল না। তাহলে সে কি? এই যে লিঙ্কিং ওয়ার্ড দেখে ঠিক করতে হবে। লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে অ্যাজ। তা আমরা একটু আগে যে চার্ট দিলাম, সেই চার্টের মধ্যে যেমন এখানে অ্যাজ আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে? যার কারণে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা গত ক্লাসে এবং আজকে এই 2 ক্লাস মিলে যে জিনিসটা পড়ছি, সেটা আসলে বেসিক্যালি কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এটা চিনার চেষ্টা করছি। আমি যদি একটা লোকের নামই না জানি, তো ওর সম্পর্কে জানবো কি করে? চেঞ্জ করতে হলে তো আগে তার নাম জানতে হবে। তো ঠিক আছে, এখন আমি তোমাদেরকে ছোট্ট একটা টেস্ট দিচ্ছি। সে টেস্টে তোমরা আমাকে বলে দিবা এই সেন্টেন্সটা কি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। ঠিক আছে? দ্য থিফ, THIEF, দ্য থিফ stole a box and many other valuable একটা এল লাগবে, valuable things from the house, তোমরা বলবে এই সেন্টেন্সটা সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড। ঠিক আছে? এই দুটো সেন্টেন্স 8 নম্বর এবং 9 নম্বর তোমরা টেক্সট করো। টেক্সটের মধ্যে লিখবা, নাম্বার দিবা 8, সিম্পল হলে সিম্পল লিখবা। 8 এবং 9 দুটো দিয়েছি, তো তোমরা যে কথা কম্পাউন্ড বলছো, আমি কি 8 নাম্বার কম্পাউন্ড। হ্যাঁ, আচ্ছা, তোমরা নাম্বার দিয়ে লেখো 8 নাম্বার না 9 নম্বর। হ্যাঁ, 8 নাম্বার লিখেছো সিপিডি। আমি দুটো দিয়েছি, একটা 8 একটা 9। কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড, অথবা যদি সিম্পল হয়ে থাকে সেটা তোমার ব্যাপার। বাবু রেহানা লিখেছে সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, মোহাম্মদ আবুল কাশেম 9 নম্বরটাকে লিখেছে সিম্পল, 9 নম্বরটা কমপ্লেক্স, 9 নম্বরটা কমপ্লেক্স, 9 নম্বরটা কমপ্লেক্স, 9 নম্বরটা কম্পাউন্ড, 8 নম্বরটা কম্পাউন্ড, 9 নম্বরটা কম্পাউন্ড। তোমরা তোমাদের মতো করে লেখো কম্পাউন্ড, কমপ্লেক্স। হ্যাঁ,
এই যে তোমরা যে টেক্সটগুলো করছো এটাতে বোঝা যাচ্ছে যে তোমার মনোযোগ আছে আল্লাহর রহমতে। অ্যান্সার শুদ্ধ হোক আর ভুল হোক, তুমি তোমার মতো করে অ্যান্সার দিবে। এই যে যাদের বুদ্ধি আছে তারা আমার মতো করে শর্ট করে লিখছে সিপিএক্স সিপিডি। হ্যাঁ, সুযোগ পেলে আমরা সুযোগ গ্রহণ কেন করব না? সুযোগ পেলে আমরা সুযোগ গ্রহণ করব। কম্পাউন্ড কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেশ অনেক চমৎকার তোমরা জবাব দিয়েছো। জবাবটা শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে আমি একটু পরে বলছি, কিন্তু তোমরা অনেক অনেক জবাব দিয়েছো। সাবিহা বিনতে মুস্তাফা সে আবার লিখেছে দুইটাই সিম্পল, 8 নম্বরও সিম্পল, 9 নম্বরও সিম্পল। জাহিদ খান লিখেছে আপু এটা ক্লাস 6 না 10 or 9 এর ক্লাস হচ্ছে, প্লিজ চুপ করে স্যারের কথা শোনো। ধন্যবাদ জাহিদ খান, তুমি যে ছাত্রী আমাদের ছোটদেরকে হয়তো একটু জানিয়েছো, তোমাকে ধন্যবাদ। যারা কথা বলছো আজকে কিন্তু কথা হচ্ছে না তোমাদের, কিন্তু যারা কথা বলছো একটু একটু টুকটাক এটা সেটা শেয়ার করছো তারা বন্ধ করে দাও। তো ঠিক আছে, আমি তোমাদের টেক্সট দেখলাম, আমি আর টেক্সট দেখছি না, এখন আর টেক্সট করার দরকার নেই। তোমাদেরকে ধন্যবাদ। এবার আসো আমরা আলোচনা আসি। এই যে 8 নম্বরটা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরো সেন্টেন্সটা যদি একটা একটা করে শব্দ আমি জাজ করি, এটা হচ্ছে একটা পাস্ট টেন্স। স্টিল এটা পাস্ট টেন্স। আমি সব একটু পরিচয় করি দিই তোমাদেরকে। STEAL স্টিল, এটা STOLE স্টোল পাস্ট টেন্স, STOLEN স্টোলেন পাস্ট পার্টিসিপল। এটা তো এটা পাস্ট টেন্স। এই যেখানে পাস্ট টেন্স আছে এটা একটা পাস্ট টেন্স আমরা বুঝলাম। আচ্ছা বুঝলাম, তাহলে এটা একটা টেন্সের ওয়ার্ড হলো, এটা পাস্ট টেন্স প্রকাশ করছে, এবং এটা সাবজেক্ট হচ্ছে দা থিফ। দা থিফ হলো সাবজেক্ট, স্টোল হচ্ছে পাস্ট টেন্স। এরপরে এন্ড আছে দেখছি মেনি আদার ভ্যালুয়েবল থিংস ইন দ্য হাউস। এই যে এর মধ্যে আমি যদি জিজ্ঞেস করি স্টোল ছাড়া আর কোনো ভার্ব কি আছে? আছে, দেখো আর কোনো ভার্ব তো নাই, একটাই ভার্ব এখানে, সেটা কি স্টোল। যার কারণে এই সেন্টেন্সটা সিম্পল হবে। ওই যে একজনে লিখেছে সিম্পল, তাকে আমি ধন্যবাদ দিচ্ছি, সাবিহা বা কি একটা নাম, আমি সরি নামটা ভুলে গিয়েছি, এটা সিম্পল হবে। এখন আমাকে, আমি জানি তোমরা এখন কি বলবে আমাকে, স্যার এখানে তো অ্যান্ড আছে। এবং আমি তো তোমাদেরকে চার্টের মধ্যে অ্যান্ড এর কম্পাউন্ডের কথা বলেছি, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই লিঙ্কিং ওয়ার্ডের কথা তো আমি প্রথমে বলিনি, প্রথমে বলেছি টেন্স ওয়ার্ডের কথা। তুমি প্রথম দেখবে টেন্স ওয়ার্ড, টেন্স বোঝাচ্ছে এমন ভার্ব, প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট টেন্স হোক, ভার্ব কয়টা আছে সেটা গুনবে। তো এখানে ভার্ব মাত্র একটা আছে, এরপরে অ্যান্ড থাকুক, বিকজ থাকুক, দো থাকুক, অলদো থাকুক, যা ইচ্ছে তা থাকুক, আমার কোনো সমস্যা নেই। অ্যান্ড যেহেতু একটা মাত্র টেন্সের ওয়ার্ড, এটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমি রিপিট করছি কথাটা, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড, এটা ঠিক করার জন্য আমরা সর্বপ্রথম লিঙ্কিং ওয়ার্ড দেখবো না, কনজাংশন এগুলো দেখবো না, কানেক্টরস দেখবো না, সাবজেক্ট অবজেক্টও দেখবো না। আমরা সর্বপ্রথম খুঁজে বের করবো টেন্সের ওয়ার্ড। টেন্সের ওয়ার্ড যদি একটা মাত্র হয়ে থাকে তাহলে ওই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। বাকি যা ইচ্ছে তা থাকুক, অ্যান্ড থাকুক, বাট থাকুক, দো অলদো ইচ্ছা মতো থাকুক, কিন্তু একটা যদি টেন্সের ওয়ার্ড হয়ে থাকে তাহলে এটা সিম্পল সেন্টেন্স। পরিষ্কার? এবার আসো এখানে, এখানে এইটা একটা টেন্সের ওয়ার্ড, আর একটাও নাই, তাকাই দেখো, এটা তো বিং, বিং এর সাথে দেখো আইএনজি লাগানো আছে, আইএনজি লাগানো থাকলে তো সে কোনো টেন্স বোঝায় না, আমরা জানি। তাহলে একটা মাত্র টেন্সের ওয়ার্ড, যার কারণে এটাও হবে আমাদের সিম্পল সেন্টেন্স। সমস্যাটা হচ্ছে সিম্পল সেন্টেন্স গুলোই সবচেয়ে বেশি ঝামেলা, সিম্পল সেন্টেন্সের মধ্যেই জটিলতা বেশি থাকে। ঠিক আছে, এটাও একটা সিম্পল সেন্টেন্স। তো এখন বলতে পারো স্যার এখানে তো বিকজ আছে, বিকজ থাকলে সমস্যা কি, আমার টেন্সের ওয়ার্ড তো মাত্র একটা। আর একটু বলে রাখি, এখানে কিন্তু বিকজ না, এখানে আছে বিকজ অব। এই জিনিসটা আমরা সামনে ক্লাসে পড়বো। বিকজ এক জিনিস, বিকজ অব সেটা অন্য জিনিস, একটার সাথে একটা ম্যাচ করে দিও না। বিকজ একটা লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশনস, কানেক্টর যাই বলো,
আর বিকজ অফ হচ্ছে একটা প্রিপোজিশন। দেখ সেই বিষয়ে এই মুহূর্তে আমি আলোচনা করছি না। তাহলে আমরা আজকে মূলত কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড তা চিনতে পারলাম। আমি এই যে এরকম যখন কোনো একটা ঝামেলা থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে অ্যান্ড দেখেই কম্পাউন্ড বলে দিবা না, অ্যান্ড দেখেই কম্পাউন্ড বলে দেওয়া যাবে না। আগে দেখব টেন্সের ওয়ার্ড। টেন্সের ওয়ার্ড যদি ঠিক থাকে, একটা যদি হয় তাহলে সে কম্পাউন্ড হবে না, কমপ্লেক্সও হবে না, সে হবে সিম্পল। আর টেন্সের ওয়ার্ড যদি দুইটা হয় তখন আমরা এদিকে দেখব। ঠিক আছে, আমি দিই 10 নম্বর সেন্টেন্স দিই, দেখো। ওল্ড আরেকটা সেন্টেন্স দেই, ইট ইজ রেইনিং অ্যান্ড উই ডু নট গো আউট। এই দেখলাম, আমি দিলাম এখানে তোমাদের জন্য 3টা সেন্টেন্স। তো 10 নম্বরটা কাজ দিচ্ছি না, টেক্সট করতে হচ্ছে না। এখানে ইজ আছে, এখানে ইজ আছে, তার মানে 2টা টেন্সের ওয়ার্ড আছে। সুতরাং 10 নম্বরটা সিম্পল সেন্টেন্স না, হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড। সেটা ঠিক করার জন্য এবার আমরা বিকজ এর দিকে তাকাবো, এবং বিকজ দেখে যে চার্টের মধ্যে দেখো কমপ্লেক্সের জন্য বিকজ, এই বিকজ দেখে আমরা বুঝতে পারলাম যে এটা কমপ্লেক্স। ঠিক আছে, কিন্তু তার আগে প্রথমত বিকজ দেখবো না, প্রথমে দেখবো আমরা টেন্সের ওয়ার্ড। 2টা ইজ আছে এখানে, প্রত্যেকটা টেন্স ওয়ার্ডের জন্য একটা করে সাবজেক্ট আছে। শি ইজ, আবার শি ইজ। যখন এই ডাবল হবে তখন গিয়ে লিঙ্কিং ওয়ার্ডের দাম আসবে, নট বিফোর দ্যাট। 11 নম্বরে আসো, দেখো এই যে ওয়ার্কস, এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। ইজ একটা প্রেজেন্ট টেন্স, এটা সাবজেক্ট হচ্ছে হি। ডাবল টেন্স ওয়ার্ড হয়েছে, একটা ওয়ার্কস আর একটা ইজ। এইবার দেখবো আমরা লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে দো, এবং দো যে এখানে দেখছি যে দো অল দো থাকলে এটা কমপ্লেক্স, তাহলে এই সেন্টেন্সটাও আমার কমপ্লেক্স হলো। ঠিক আছে, এবার পরের সেন্টেন্সটা এখানে দেখো, এখানে ইজ রেইনিং পুরোটা একটা ভার্ব, ডু নট গো এটা আরেকটা ভার্ব। তো আমরা গত ক্লাসে যেমনটি করে পড়ছিলাম, 2 শব্দ বা 3 শব্দ মিলে যদি ভার্ব হয় তার টেন্স বোঝানোর জন্য প্রথমটার দিকে তাকাবো। ইজ, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এখানে হচ্ছে ডু এটা প্রেজেন্ট টেন্স। তো 2টা টেন্সের ওয়ার্ড হলো, সুতরাং এটা সিম্পল না। এবার দেখবো লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ড আছে এখানে অ্যান্ড, এই জন্য এটা কম্পাউন্ড। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। আমরা আজকে মূলত কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, গত ক্লাস এবং আজকে 2 ক্লাস মিলে এই জিনিসটা জানার চেষ্টা করেছি। আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, একটা কথা বলি শোনো, লেখাপড়া কিন্তু আমি একটু ঝট করে তোমাদের কাছে আসি, কাছে আসলে কথাটা বললে তোমরা আরো ভালো করে বুঝবা। আমরা যে লেখাপড়া করছি, মনে রাখবে সাকসেস ডাজ নট হ্যাভ এনি শর্টকাট। তুমি টাস করে হঠাৎ করে সফল হয়ে যাবা, তুমি গোল্ডেন GPA 5 পেয়ে যাবা, বা অনেক কিছু একটা হয়ে গিয়েছ। বিভিন্ন শর্টকাট রাস্তায় জানি আমরা দেখি, অনেক সময় শুনি, আর্থিকভাবে সফল হতে চাও,
লেখাপড়ার দিক থেকে সফল হতে চাও, স্বাস্থ্যের দিক থেকে সফল হতে চাও, কোনো সফলতার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই। স্টেপ বাই স্টেপ, ধাপে 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 তোমাকে এগিয়ে আসতে হবে। তো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, দুইটা ক্লাস আমরা করলাম, আরেকটা ক্লাস করব। আমি আগেই বলেছিলাম আমরা 3টা ক্লাস করব। সামনে ক্লাসে আমরা চেঞ্জ করব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা কম্পাউন্ড থেকে সিম্পল, একটা থেকে আরেকটা আমরা চেঞ্জ করা শিখব। কিন্তু তার আগে তোমাদের আজকের কথাগুলো এবং গত ক্লাসের কথাগুলো পরিষ্কার মনে রাখতে হবে যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। সেটা যদি আমরা নাই চিনি, তাহলে আমরা কি করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পরিবর্তন করব। তো খুব পরিষ্কার করে মাথা রাখবে আশা করি। তো আজকে আমি আর ক্লাস দীর্ঘায়িত করছি না, আমরা প্রায় 47 মিনিট ক্লাস করেছি। তো জাস্ট একদম বিদায়ের মুহূর্তে কারোর যদি কোনো টেক্সট থাকে আমার জন্য করতে পারো, আমার জন্য কিছু টেস্ট করতে পারো। যদি থাকে, কেউ কিছু বলার থাকলে বলতে পারো, অথবা আমরা ক্লাস এখন ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে? তোমরা বেশ অনেকেই ক্লাসে উপস্থিত, তোমাদেরকে ওয়েলকাম। আর তোমার যে বন্ধুরা এখনো ক্লাসে হাজির হচ্ছে না, তারা বাংলাদেশের যেখানেই থাকুক, দেশের বাইরেও যদি থাকে, আমরা তো এখন ক্লাস করতে পারি। আমাদের সাথে অনেকেই কুষ্টিয়া থেকে ক্লাস করছে, ওই যে ভোলা থেকে ক্লাস করছে। কেউ যদি ঢাকার বাইরে থাকে, এরকম যেরকম লিখে দিয়েছে তোমরা লিখে দিবা কোন জায়গা থেকে তুমি ক্লাসটা করছো। দেশ পুরোটা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের। তো আশা করি আমার আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং পরবর্তী সেশনের জন্য তৈরি থেকো। আল্লাহ হাফেজ।